Good evening everyone. Welcome to my নিরুদ্দেশ যাত্রা ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলে এলাম ক্লাস 11 সিবিএসসি বোর্ড এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে বই কেনা। সৈয়দ মুজতবা আলীর লেখা পঞ্চতন্ত্র প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত এই প্রবন্ধটা, বই কেনা। ঠিক আছে, এই প্রবন্ধটাকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই প্রবন্ধটাকে নিয়ে আলোচনা করার আগে আমি সৈয়দ মুজতবা আলী সম্পর্কে কিছু কথা বলবো। আমি ক্লাসটা স্টার্ট করার আগে তোমাদেরকে আবার প্রতিবারের মতোই এক কথাই বলবো যে তোমরা একটু আমার পাশে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আমি রেডি করতে পারি। এবারে চলে আসছি পড়াশোনায়, যেটা হচ্ছে গিয়ে পঞ্চতন্ত্র প্রবন্ধ গ্রন্থ, যেটা লিখেছিলেন সৈয়দ মুজতবা আলী। তার লেখা প্রবন্ধ গ্রন্থর নাম হচ্ছে একটি প্রবন্ধ, পঞ্চতন্ত্র প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত একটি প্রবন্ধ, যার নাম হচ্ছে বই কেনা। সেটা নিয়ে আজকে আলোচনা করছি। এবারে আলোচনার আগে সৈয়দ মুজতবা আলী সম্পর্কে কিছু কথা আমি বলে নিচ্ছি, যেটা জানা আমাদের পক্ষে খুবই দরকার। সৈয়দ মুজতবা আলী ছিলেন একজন প্রখ্যাত বাঙালি লেখক, সাংবাদিক, ভ্রামণিক, পণ্ডিত ও বহুভাষী মানুষ। ঠিক আছে, তিনি ব্রিটিশ ভারতে আসামের অন্তর্ভুক্ত সিলেটের করিমগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন। কত সালে? 1904 খ্রিস্টাব্দে 13ই সেপ্টেম্বর তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। এগুলো একটু মনে রাখবে। তিনি পড়াশোনা ও চাকরি সূত্রে বাংলাদেশ, ভারত, জার্মান, আফগানিস্তান ও মিশরে বসবাস করেছিলেন। আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ ঔপন্যাসিক, ছোট গল্পকার, অনুবাদক ও রম্যরচয়িতা সৈয়দ মুজতবা আলী তার ভ্রমণ কাহিনীর জন্য বিশেষভাবে জনপ্রিয় ছিলেন। তিনি বিভিন্ন পত্রিকায় লেখালেখি করেছিলেন। এই যে তিনি বিভিন্ন পত্রিকায় যে লেখালেখিগুলো করতেন, সেগুলো কিন্তু বিভিন্ন ছদ্মনামে করতেন। কী কী ছদ্মনাম? সত্যপীর, ওমর খৈয়াম, টেকচাঁদ, প্রিয়দর্শী, এরকম ছদ্মনাম তিনি ব্যবহার করতেন। ঠিক আছে, আর 1974 খ্রিস্টাব্দের 11ই ফেব্রুয়ারি এই বিখ্যাত সাহিত্যিকের জীবনাবসান ঘটে, মানে তিনি মারা যান। তার লেখা একটা উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থের নাম হচ্ছে গিয়ে পঞ্চতন্ত্র। আর আজকে আমাদের পাঠ্য আলোচনা হচ্ছে বই কেনা, যেটা এই পঞ্চতন্ত্র প্রবন্ধ গ্রন্থের অন্যতম একটি প্রবন্ধ। ঠিক আছে, এই প্রবন্ধটা পড়তে গিয়ে আমি কিছু বিদেশি সাহিত্যিক, দার্শনিকের নাম পাবো এবং তাদের সম্পর্কেও আমি বলে দেব, এবং তোমরা কিন্তু আমার কথা অনুযায়ী নোট করে নেবে, কারণ এই প্রবন্ধের মধ্যে অনেকগুলো বিদেশি সাহিত্যিক প্রাবন্ধিকের উল্লেখ রয়েছে। হ্যাঁ, আমি প্রবন্ধটার উদ্দেশ্য কী এবং প্রবন্ধটা কেন লেখক লিখলেন, প্রাবন্ধিক কেন লিখলেন, সেটার প্রসঙ্গে বলতে গেলে একটা কথাই বলতে হয় যে বাঙালি সমাজ বই কেনে না, এবং বাঙালি সমাজের বই কিনে বই পড়ার প্রতি খুব একটা আকর্ষণ লক্ষ্য করা যায় না। ঠিক আছে, প্রাবন্ধিক এটা দেখতে পাননি, এবং সেই দিক থেকে চিন্তাভাবনা করে কেন এটা এরকম হচ্ছে এই নিয়ে প্রাবন্ধিক কিছু গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করেছেন, এবং উনি বই কিনে বই পড়ার পক্ষেই যথেষ্ট যুক্তিযুক্ত মতবাদ দিয়েছেন, এবং এটাকেই তিনি যথেষ্ট সাপোর্ট করেছেন। এই বিষয়টাকে কিন্তু তিনি বোঝানোর চেষ্টা করছেন। প্রবন্ধটা তিনি শুরু করেছেন একটা প্রবাদ দিয়ে। ভালো করে দেখো, মাছি মারা কেরানি, এটা হচ্ছে একটা প্রবাদ বা বাগধারা বলতে পারি আমরা। ঠিক আছে, মাছি মারা কেরানি নিয়ে যত ঠাট্টা রসিকতাই করি না কেন, মাছি ধরা যে কত শক্ত সে কথা পর্যবেক্ষণশীল ব্যক্তিমাত্রই স্বীকার করে নিয়েছেন। মাছি মারা কেরানি বলে, আমি কেরানি বলতে যারা নিম্নপদস্থ কর্মচারী, ঠিক আছে, তারা কেরানি, এবং মাছি মারা কেরানি বলতে আমরা কিন্তু তুচ্ছ করি। মাছি মারা কেরানি কথাটা দিয়ে আমরা তুচ্ছ করলেও মাছি মারাটা কিন্তু খুব সহজ না। আমরা কিন্তু চট করে মাছি মারতে পারি না। যেটা মশা মারা খুব সহজ, মাছি মারাটা কিন্তু সহজ না। তাই কবি বলেছেন, মাছি ধরা যে কত শক্ত সে কথা পর্যবেক্ষণশীল ব্যক্তিমাত্রই স্বীকার করে নিয়েছেন। মাছিকে যেদিক দিয়েই ধরতে যান না কেন, সে ঠিক সময় উড়ে যাবেই।
কারণ অনুসন্ধান করে দেখা গিয়েছে দুটো চোখ নিয়েই মাছির কারবার নয়, তার সমস্ত মাথা জুড়ে নাকি গাদা গাদা চোখ বসানো আছে। আমরা দেখতে পাই শুধু সামনের দিক, কিন্তু মাছির মাথার চতুর্দিকে চক্রাকারে চোখ বসানো আছে বলে সে একই সময় সমস্ত পৃথিবীটাকে দেখতে পায়। এখানে মাছি বলছে যে মাছিটাকে মারা কিন্তু খুব সহজ না। মাছির আমরা দেখতে পাই মাছির সামনের দিকে, কিন্তু মাছির শরীরের চতুর্দিকে চোখ বসানো থাকে। মাছি একবারে গোটা পৃথিবীটাকে কিন্তু একবারে দেখতে পায়, মানে পুরো জগৎটাকে তার চোখে যতটুকু দৃষ্টির মধ্যে আসে সবকটাকেই সব কিছুকেই কিন্তু ও একসাথে দেখতে পায়। ঠিক আছে, তাই নিয়ে গুণী ও জ্ঞানী আন্তালোরফাস, এই যে আনাতোল ফ্রাস হচ্ছেন একজন, মানে কি বলবো, ইনি হচ্ছেন একজন ফরাসি সাহিত্যিক। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু কোশ্চেন দেয় আনাতোল ফ্রাস কে ছিলেন। পরীক্ষায় যদি এরকম কোশ্চেন আসে তখন কিন্তু আনাতোল ফ্রাসের সম্পর্কে তোমাকে লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমি ফার্স্টে জেনে নিই আনাতোল ফ্রাস কে ছিলেন। এখানে বলছেন তাই নিয়ে গুণী ও জ্ঞানী আনাতোল ফ্রাস দুঃখ করে বলেছেন। এবারে দুঃখ করে উনি কী বলেছেন আনাতোল ফ্রাস সেটা পরে বলছি, আগে আনাতোল ফ্রাস কে ছিলেন সেটা আমি একটু জেনে নেব। আনাতোল ফ্রাস ছিলেন একজন বিখ্যাত ফরাসি সাহিত্যিক ও নোবেল পুরস্কারপ্রাপ্ত লেখক। তিনি তীক্ষ্ণ বিদ্রূপ ও মানবতাবাদী দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত। আমি আরেকবারও বলছি, তিনি ছিলেন একজন বিখ্যাত ফরাসি সাহিত্যিক এবং নোবেল পুরস্কারপ্রাপ্ত লেখক। তিনি তীব্র বিদ্রূপ ও মানবতাবাদী দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত, যার লেখায় সমাজ ও ধর্মের প্রতি সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি প্রকাশ পায়। আনাতোল ফ্রাসের লেখার মধ্যে দিয়ে সমাজ ও ধর্মের প্রতি সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি প্রকাশ পায়। 1921 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছিলেন আনাতোল ফ্রাস। ঠিক আছে, এটা কিন্তু জেনে রাখবে, পরীক্ষায় যদি দেয় আনাতোল ফ্রাস কে ছিলেন, 2 মার্কসের যদি কোশ্চেন চলে আসে তাহলে কিন্তু এটা লিখতে পারবে। আমি বলে দিলাম, তোমরা কিন্তু আমার কথা শুনেই নোট করে নিতে পারবে। ঠিক আছে, এবারে দেখছি তিনি দুঃখ করে কি বলেছিলেন। তিনি দুঃখ করে বলেছিলেন, হায়, আমার মাথার চতুর্দিকে যদি চোখ বসানো থাকতো তাহলে আচক্র বালবিস্তৃত এই সুন্দরী ধরনীর সম্পূর্ণ সৌন্দর্য একসঙ্গেই দেখতে পেতুম। তিনি কি বলছেন যে আমার মাথায় চারদিকে যদি চোখ বসানো থাকতো তাহলে এই পৃথিবীর সমস্ত সৌন্দর্য আমি এক দৃষ্টিতেই দেখতে পেতাম। ঠিক আছে, একবারেই দেখতে পেতাম। উনি মানে মাছির চোখ বসানো আছে শরীরে চারদিকে, উনি ভাবছেন যদি ওনারও মাথার চারদিকে চোখ বসানো থাকতো তাহলে খুব ভালো হতো এটা ওনার ক্ষেত্রে। কথাটা যে খাঁটি সে কথা চোখ বন্ধ করে একটুখানি ভেবে নিলেই বোঝা যায়, এবং বুঝে নিতে তখন এক আফসোস ছাড়া অন্য কিছু করার থাকে না। কিন্তু এইখানেই ফ্রাসের সঙ্গে সাধারণ লোকের তফাৎ। আচ্ছা, কি বলছেন? আনাতোল ফ্রাসের কথাটা কিন্তু খাঁটি। ঠিক আছে, যদি মানুষের মাথার চারদিকে চোখ থাকতো তাহলে একবারে মানুষ মানে সামনে পেছনে সব কিছু একসাথে দেখতে পেত। এটা খারাপ না, এটা তো অবশ্যই ভালো, কিন্তু এবং বুঝে নিয়ে তখন এর আফসোস ছাড়া অন্য কিছু করার থাকে না। কিন্তু এখানেই ফ্রাসের সঙ্গে সাধারণ লোকের একটা তফাৎ রয়েছে। কি? ফ্রাস সান্ত্বনা দিয়ে বলেছেন, কিন্তু আমার মনের চোখ তো মাত্র একটি কিংবা দুটি নয়। মনের চোখ বাড়ানো কমানো তো সম্পূর্ণ আমার হাতে। কি বলেছেন? যেটা সাধারণ মানুষ ভাবে না সেটা ফ্রাস কি বলছেন, যে আমার চর্মচক্ষু নেই কিন্তু জ্ঞানচক্ষু তো আছে, মনের চোখ তো আছে, সেটা তো আমার দুখানা নয় মাত্র, এবং সেই মনের চোখ তো আমি অসংখ্য বাড়াতেই পারি জ্ঞান অর্জন করে। মনের চোখ বাড়ানো কমানো তো সম্পূর্ণ আমার হাতে। নানা জ্ঞান বিজ্ঞান যতই আমি আয়ত্ত করতে থাকি ততই এক একটা করে আমার মনের চোখ ফুটতে থাকে। অর্থাৎ এই যে জ্ঞান বিজ্ঞান যে আয়ত্ত করছে, বিভিন্ন জিনিস জানছে, অজানাকে জানা, অচেনাকে চেনা, এইগুলো যে আয়ত্ত করছে, এর ফলে তার কি মানসিক উন্নতি হচ্ছে এবং জ্ঞানচক্ষু উন্মিলিত হচ্ছে, মনের চোখ খুলছে। তাই বলছে অসংখ্য তার চোখ ফুটতে থাকে।
পৃথিবীর আর সব সভ্য জাত যতই চোখের সংখ্যা বাড়াতে ব্যস্ত, আমরা ততই আরব্য উপন্যাসের একচোখা দৈত্যের মতো ঘোত ঘোত করি আর চোখ বাড়ানোর কথা তুলতেই চোখ রাঙাই। বলছে এই যে জিনিসটা, এইটা কটা মানুষ বোঝে? অর্থাৎ আমরা চাইলেই তো আমরা আমাদের মনের চোখটা বাড়াতে পারি, ঠিক আছে? এইটা কটা মানুষ বোঝে, এটা কেন মানুষ করে না? চোখ বাড়াবার পন্থাটি কী? এবারে প্রশ্ন আসছে, চোখ বাড়ানো যায় কীভাবে? প্রথমত দুটো পন্থার কথা বলেছেন লেখক। একটা হচ্ছে বই পড়া, এবং তার জন্য দরকার বই কেনার প্রবৃত্তি। কি বলেছেন? একটা হচ্ছে বই পড়তে হবে, এবং বই পড়ার জন্য কি করতে হবে? বই কিনতে হবে। আরেকটা পন্থা আমি পরে আসছি, কি আছে? মনের চোখ ফোটাবার আরও একটা প্রয়োজন আছে। কি? এখানে বলছেন মনের চোখ ফোটাবার আর একটা প্রয়োজন আছেন। কি এখানে তিনি কি বলছেন? বার্ট্রান্ড রাসেল এর কথা বলছেন। বার্ট্রান্ড রাসেল বলেছেন, সংসারের জ্বালা যন্ত্রণা এড়াবার প্রধান উপায় হচ্ছে মনের ভিতর আপন ভুবন সৃষ্টি করে নেওয়া এবং বিপদকালে তার ভিতরে ডুব দেওয়া। এবারে এই কথাটার ব্যাখ্যায় যাওয়ার আগে আমাকে জানতে হবে বার্ট্রান্ড রাসেল কে। আমি তোমাদের প্রথমেই বলেছি, এই যে মানে বিদেশি সাহিত্যিক দার্শনিকদের নামগুলো যে আসছে, এদের সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে, কারণ প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে পারে। এবারে বার্ট্রান্ড রাসেল সম্পর্কে আমাকে একটু জেনে নিতে হবে। বার্ট্রান্ড রাসেল কে ছিলেন? ঠিক আছে, বার্ট্রান্ড রাসেল ছিলেন একজন ব্রিটিশ দার্শনিক, গণিতজ্ঞ ও সমাজ চিন্তাবিদ। কি কথাটা বললাম আমি? একদম মাথার মধ্যে ঢুকিয়ে নাও এবং দরকার পড়ে নোট করে নাও আমার কথা অনুযায়ী। বার্ট্রান্ড রাসেল ছিলেন একজন ব্রিটিশ দার্শনিক, গণিতজ্ঞ ও সমাজ চিন্তাবিদ, যিনি যুক্তিবাদ, মানবতাবাদ ও শান্তিবাদের পক্ষে কাজ করেছেন। মানবতাবাদ ও শান্তিবাদের পক্ষে কাজ করেছেন। তিনি বিশ্লেষণাত্মক দর্শনের অন্যতম প্রতিষ্ঠা হিসেবে বিবেচিত হন। তাহলে কি? তিনি দর্শনকে বিশ্লেষণ করেছিলেন, ঠিক আছে? বিশ্লেষণাত্মক দর্শনের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচিত হন। 1950 সালে সাহিত্যের ক্ষেত্রে নোবেল পুরস্কারে ভূষিত হন তিনি, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু মনে রাখবে। এবারে এখানে ইনি কী কথা বলছেন? বার্ট্রান্ড রাসেল বলছেন, সংসারের জ্বালা যন্ত্রণা এড়াবার প্রধান উপায় হচ্ছে মনের ভিতর আপন ভুবন সৃষ্টি করে নেওয়া। অর্থাৎ সংসারের যত জ্বালা যন্ত্রণা আছে, এগুলি থেকে যদি বেরো হতে চায়, তাহলে একমাত্র উপায় হচ্ছে মনের ভিতরে আপন ভুবন সৃষ্টি করে নেওয়া এবং বিপদকালে তার ভিতরে ডুব দিয়ে বসে থাকা। যে যত বেশি ভুবন সৃষ্টি করতে পারে ভাব যন্ত্রণা এড়াবার ক্ষমতা তার তত বেশি হয়। অর্থাৎ যে যত জ্ঞান অর্জন করতে পারে, যে যত মনের ভেতরে ভুবন সৃষ্টি করতে পারে, এবং সে ততই ভাব যন্ত্রণা, সংসারের জাঁতাকল মানে জ্বালা যন্ত্রণা থেকে মুক্তির পথ তত বেশি খুঁজে পায়। তিনি এই কথাটা বলার চেষ্টা করছেন। অর্থাৎ সাহিত্যে সান্ত্বনা না পেলে দর্শন, দর্শনে কুলিয়ে উঠতে না পারলে ইতিহাস, ইতিহাস হার মানলে ভূগোল, আরও কত কি। অর্থাৎ এখানে তিনি বলছেন মনের ভিতরে ভুবন সৃষ্টি করার কত জায়গা আছে। সাহিত্যে খোঁজো, সাহিত্যে তুমি সান্ত্বনা পাচ্ছ না, দর্শনে খোঁজো, দর্শনে কুলিয়ে উঠতে না পারলে ইতিহাস খোঁজো, ইতিহাস না পারলে ভূগোল আছে, আরও কত কত রাস্তা রয়েছে। কিন্তু প্রশ্ন, এই অসংখ্য ভুবন সৃষ্টি করি কী প্রকারে? এই যে এত ভুবন, এই অসংখ্য ভুবন সৃষ্টি করব কী প্রকারে? উত্তর একটাই, কি বলতো? বই পড়ে, দেশ ভ্রমণ করে। আমি বললাম না দুটো কথা বলেছেন, একটা জ্ঞান অর্জনের দুটো জায়গা আছে। একটা বই পড়ে মানুষ জ্ঞান অর্জন করতে পারে, নিজের মনের মধ্যে বই পড়ে নিজের মনের জগৎ তৈরি করতে পারে। আরেকটাকে দেশ ভ্রমণ করে অভিজ্ঞতা অর্জনের মধ্যে দিয়ে, দেশ ভ্রমণ করে। কিন্তু দেশ ভ্রমণ করার মতো সামর্থ্য ও স্বাস্থ্য সকলের থাকে না, স্বাভাবিক। অনেকের হাতে টাকা থাকে না, অনেকের মানে ক্ষমতা থাকে না, বা শারীরিক সক্ষমতা থাকে না দেশ ভ্রমণ করার, ঠিক আছে? কিন্তু বই পড়ার ক্ষমতা কিন্তু সবার থাকে, ঠিক আছে? দেশ ভ্রমণ করার মতো সামর্থ্য স্বাস্থ্য সকলের থাকে না, কাজেই শেষ পর্যন্ত বাকি থাকে বই। এই ভেবেই হয়তো ওমর খৈয়াম বলেছিলেন, এখানে একটা ইংরেজি কবিতার লাইন রয়েছে, ভালো করে দেখবে। আমি ওমর খৈয়াম কি বলেছিলেন সেটা বলার আগে বলবো ওমর খৈয়াম কে ছিলেন।
খুব ভালো করে এই জায়গাগুলো মনে রাখবে বা নোট করে নাও। ওমর খৈয়াম কে ছিলেন? ওমর খৈয়াম ছিলেন একজন পারস্যের খ্যাতনামা কবি, গণিতজ্ঞ ও জ্যোতির্বিদ। কি বললাম? ওমর খৈয়াম ছিলেন একজন পারস্যের খ্যাতনামা কবি, গণিতজ্ঞ ও জ্যোতির্বিদ। তিনি তার রুবাই সংকলন রুবাইয়াতের জন্য বিশ্বজুড়ে সমাদৃত। ঠিক আছে, তার একটা চতুষ্পদী কবিতার সংকলন রয়েছে রুবাই বলে, ঠিক আছে, বা রুবাইয়াত সংকলনের জন্য তিনি বিশ্বজুড়ে সমাদৃত। তার কবিতায় জীবনের অসারতা, প্রেম, মদ ও রহস্যময়তার দার্শনিক ভাব প্রকাশ পেয়েছে। তাহলে ওমর খৈয়ামের কবিতায় কি ফুটে উঠেছে? ওমর খৈয়ামের কবিতায় ফুটে উঠেছে জীবনের অসারতা, প্রেম, মদ ও রহস্যময়তার দার্শনিক ভাব প্রকাশ পেয়েছে। এখানে ওমর খৈয়াম যে কথাটা বলেছেন, যে কবিতাটা বলেছেন, তার মধ্যে দিয়ে কিন্তু এরকমই একটা ভাব আমরা দেখতে পাচ্ছি। হিয়ার উইথ আ লোফ অফ ব্রেড beneath a bough, a flask of wine, a book of hearts, and thou beside me singing in the wilderness, and wilderness is the paradise in all. এখানে যে তিনি কথাটা বলছেন, এই যে কবিতাটা বলছেন, এর ভাবটা কিন্তু এখানে এটাই। এখানে গাছের ছায়ায় বসে এক টুকরো রুটি, এক পাত্র মদ, একটি কবিতার বই, আর তুমি। কি বলছেন? এখানে গাছের ছায়ায় বসে এক টুকরো রুটি, এক পাত্র মদ, একটি কবিতার বই, আর তুমি আমার পাশে মরুভূমিতে গান গাইছো, আর এই নিঃসার মরুভূমিও তখন স্বর্গের মতো লাগে। আমার পাশে মরুভূমিতে গান গাইছো, আর এই নিঃসার মরুভূমিও তখন স্বর্গের মতো লাগে। অর্থাৎ তার যে কবিতাটা, সেই কবিতাটার বাংলা মানে করলে এটাই বোঝানো যায় যে এখানে গাছের ছায়ায় বসে এক টুকরো রুটি, এক পাত্র মদ, একটা কবিতার বই, আর তুমি আমার পাশে মরুভূমিতে গান গাইছো, আর এই নিঃসার মরুভূমিও তখন স্বর্গের মতো লাগে। তারপরেই তিনি কি বলছেন? রুটি মদ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে, কিন্তু বইখানা অনন্ত যৌবনা, যদি তেমন বই হয়। তাই বোধ করি খৈয়াম তার বেহেশতের সরঞ্জামের ফিরিস্তি বানাতে গিয়ে কেতাবের কথা বলেননি। লাইনটা খুব খুব ইম্পর্টেন্ট লাইন, আন্ডারলাইন করে রাখো। তাহলে কি বলছি? যে রুটি মদ এইগুলো কিন্তু সবসময় থাকবে না, ওটা একটা টাইমে ফুরিয়ে যাবে, তাই তো? রুটি মদ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখের ঘোলাটে হয়ে আসবে, প্রিয়ার কালো চোখও এক সময় ঘোলাটে হয়ে আসবে। এগুলো কিন্তু, এই সৌন্দর্যগুলো কিছু সময়ের জন্য থাকবে, সব কিছু কিন্তু নষ্ট হয়ে যাবে বা শেষ হয়ে যাবে, কিন্তু বইখানা অনন্ত যৌবনা, বইখানা কিন্তু শেষ হবে না, বইটা রয়ে যাবে, সেটা তেমনই থাকবে যদি সেটাতে সেরকম বই হয়। সেই জন্যই খৈয়াম, ওমর খৈয়াম তার মানে বিলাসবহুল আতিশয্যের সরঞ্জামের তালিকা, ফিরিস্তি মানে তালিকা, ঠিক আছে, বানাতে গিয়ে কেতাবের কথা বলেননি। কেতাব অর্থাৎ বইয়ের কথা তিনি কিন্তু বলেননি, ঠিক আছে। আর খৈয়াম তো ছিলেন মুসলমান। মুসলমানদের পয়লা কেতাব কোরআনের সর্বপ্রথম যে বাণী মোহাম্মদ সাহেব শুনতে পেয়েছিলেন, তাতে আছে আল্লামা বিল কলমি, অর্থাৎ আল্লাহ মানুষকে জ্ঞান দান করেছে কলমের মাধ্যমে। খুব সুন্দর। মোহাম্মদ শাহ যিনি শুনতে পেয়েছিলেন, ঠিক আছে, হজরত মোহাম্মদ যিনি ছিলেন, তিনি যে বাণী মানে এই যে আমাদের যে কেতাবের যে বাণী যেটা তিনি শুনতে পেয়েছিলেন, তাদের যে পবিত্র গ্রন্থে রয়েছে, সেখানে কি আল্লাহর কথা বলা হয়েছে যে আল্লাহ মানুষকে জ্ঞান দান করেছেন কিসের মাধ্যমে? কলমের মাধ্যমে। আর কলমের আশ্রয় তো পুস্তক, এটা আমরা সবাই জানি। বাইবেলের শব্দের অর্থ বই, বই পার এক্সেলেন্স, সর্বশ্রেষ্ঠ দ্য বুক, সর্বশ্রেষ্ঠ পুস্তক দ্য বুক, ঠিক আছে। যে দেবকে সর্বমঙ্গল কর্মের প্রারম্ভে
বিঘ্নহন্তারূপে স্মরণ করতে হয়, অর্থাৎ যে ভগবানকে আমরা সমস্ত বিপদের থেকে মুক্ত পাওয়ার জন্য ভগবানকে আমরা স্মরণ করি, তিনি তো আমাদের বিরাটতম গ্রন্থ স্বহস্তে লেখার গুরুভার আপন স্কন্ধে তুলে নিয়েছেন। গণপতি গণ অর্থাৎ জনসাধারণের দেবতা। জনগণ যদি পুস্তকের সম্মান করতে না শেখে তবে তারা দেবভ্রষ্ট হবে। এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন লেখক। বলছেন আমাদের হিন্দু সমাজেও যে আমরা ভগবানকে পুজো করি, আমাদের গণপতি অর্থাৎ জনগণের যে দেবতা, তিনিও তো কী করেছেন, তিনি জনগণের জনগণের যদি পুস্তককে আমরা সম্মান করতে না পারি তাহলে আমরা দেবতাকে কি সম্মান করবো? তাহলে তো দেবতা দেবভ্রষ্ট হবে। ঠিক আছে, কিন্তু বাঙালি নাগর ধর্মের কাহিনী শোনে না। খুব গুরুত্বপূর্ণ কথা একটা বলেছে। ঠিক আছে, কিন্তু বাঙালি নাগর ধর্মের কাহিনী শোনে না। তার মুখে ওই এক কথা, অত কাঁচা পয়সা কোথায় বাওয়া যে বই কিনবো। কথাটার মানে হচ্ছে এত কাঁচা পয়সা কোথায় পাবো যে বই কিনবো। ঠিক আছে, কথাটার মধ্যে একটুখানি সত্য কনিষ্ঠা পরিমাণ লুকোনো রয়েছে। সেইটুকু এই যে বই কিনতে পয়সা লাগে, ব্যাস, এর বেশি আর কিছু না। মানে লেখক এটা বোঝাতে চাইছেন যে বাঙালি সব কিছু করছে, ঘুরতে যাচ্ছে, সিনেমা দেখছে, ঠিক আছে, এটা খাচ্ছে ওটা খাচ্ছে, সব কিছু করছে, কিন্তু কিপটামিটা তার বই কেনার ক্ষেত্রে। ঠিক আছে, আর কিছু না। বইয়ের দাম যদি আরও কমানো যায় তবে আরও অনেক বেশি বই বিক্রি হবে, সে বিষয়ে সন্দেহ নেই। তাই যদি প্রকাশককে বলা হয় বইয়ের দাম কমাও, তবে সে বলে বই যথেষ্ট পরিমাণে বিক্রি না হলে বইয়ের দাম কমাবো কী করে। খুব গুরুত্বপূর্ণ কথা। প্রকাশকের দিক দিয়ে প্রকাশক ভুল না। প্রকাশককে যদি বলে বইয়ের দাম কমাও, প্রকাশক বলছে বই যদি বিক্রি না হয় তাহলে বইয়ের দাম কমাবোটা কী করে, আমাকে বই বিক্রি করে তো লাভ তুলতে হবে। কেন মশাই? সংখ্যার দিক দিয়ে দেখতে গেলে তো বাংলা পৃথিবীর 6 অথবা 7 নম্বরের ভাষা। এই ধরুন ফরাসি ভাষা, ঠিক আছে, এ ভাষায় বাংলার তুলনায় ঢের কম লোক কথা কয়, অথচ যুদ্ধের পূর্বে 12 আনা 14 আনা জোর 5 শিকে দিয়ে যে কোনো ভালো বই কেনা যেত। আপনারা পারেন না কেন? বলছে বাংলা হচ্ছে 6 নম্বর কি 7 নম্বর ভাষা। বাংলা ভাষায় প্রচুর লোক কথা বলে, বাঙালি প্রচুর রয়েছে, কিন্তু সেই তুলনায় ফরাসি ভাষার মানুষ কম। কিন্তু যুদ্ধের পূর্বে দেখা গেছে 12 আনা 14 আনা এমনকি জোর 5 শিকে দিয়েও যে কোনো ভালো বই কেনা যেত। তাহলে আপনারা পারেন না কেন? তাহলে বাঙালি কেন পারছে না এটা করতে? আগে ফরাসি প্রকাশক নির্ভয়ে যে কোনো ভালো বই এক ঝটকায় 20,000 ছাপাতে পারে, আমাদের না বিশ্বাস উঠে 2,000 ছাপাতে গেলেই। বলছে একটা ফরাসি প্রকাশক যার পাঠক সংখ্যা এত কম, সে নির্ভয়ে এক ঝটকায় 20,000 বই ছাপাতে পারে, তাহলে বাঙালি প্রকাশকের না বিশ্বাস উঠে যায় কেন? হ্যাঁ, বেশি ছাপাতে দেউলে হবে নাকি? বাঙালি প্রকাশক ভাবে বেশি যদি বই ছাপাই তাহলে দেউলে হয়ে যাবে নাকি? তাই এই অচ্ছেদ্য চক্র, বই সস্তা না বলে লোকে বই কেনে না, আর লোকে বই কেনে না বলে বই সস্তা করা যায় না। একই কথা, দেখো, দুটো কিন্তু একই জিনিস। বই সস্তা না তাই লোকে কিনছে না, আর বই লোকে কিনছে না বলে বইটাকে আবার সস্তা করা যাচ্ছে না। হ্যাঁ, এ চক্রে ছিন্ন করতে হবে। করবে কে? প্রকাশক না ক্রেতা? এখানে প্রাবন্ধিক বলছেন তাহলে এরকম একটা চক্রকে ছিন্ন করতে হবে যদি বই কিনতে হয়। হ্যাঁ, তাহলে ছিন্নটা করবে কে? কাউকে তো একজন নামতে হবে। কে নামবে? প্রকাশক নামবে না ক্রেতা নামবে? প্রকাশকের পক্ষে করা কঠিন, কারণ ওই দিয়ে সে পেটের ভাত জোগাড় করে। প্রকাশকের পক্ষে করা কঠিন কারণ সে এই কাজটা করে বই ছাপিয়ে পেটের ভাত জোগাড় করে। সে ঝুঁকিটা সে নিতে নারাজ, এক্সপেরিমেন্ট করতে নারাজ, দেউলে হবার ভয়। কার দেউলে হবার ভয়? প্রকাশকের। কিন্তু বই কিনে কেউ তো কখনো দেউলে হয়নি। আর যারা বই কিনে পড়ে, ওখানে প্রাবন্ধিক বলছেন যারা বই কিনে পড়ে তারা তো কখনো দেউলে হয়নি। বই কেনার বাজেট যদি আপনি 3 গুণ বাড়িয়ে দেন তবু তো আপনার দেউলে হবার সম্ভাবনা নেই। কি বলছে? আপনি যদি বই কেনার বাজেট 3 গুণ বাড়িয়েও দেন তাহলে তো আপনি দেউলে হওয়ার সম্ভাবনা নেই, কারণ আপনি তো বই কেনা বাদে সব কিছুই করছেন।
বাঙালির জীবনে আনন্দ ফুর্তি, ঘোরা ফেরা, সিনেমা দেখা সমস্ত কিছুই চলে, বই কেনার বেলায় সে কিপটমি করে। ঠিক আছে, তাই বলছে যদি 3 গুণ বাড়িয়েও দেওয়া যায় বাজেট, তাহলে তো আর সম্ভাবনা, তাহলে তো আর মানে দেউড়ে হওয়ার সম্ভাবনা নেই। মাঝখান থেকে আপনি ফ্রাঁসের মাছির মতন অনেকগুলো চোখও পেয়ে যাবেন। ফ্রাঁস কি বলেছিলেন, আন্তালো ফ্রাঁস কি বলেছিলেন, যে যদি আমারও মাছির মতো 4খানা চোখ থাকতো, মাথার চারদিকে চোখ থাকতো, তাহলে আমি পুরো পৃথিবীটা একবারে দেখতে পেতাম। ঠিক আছে, তাই বলছেন বই যদি কেনেন, বাঙালি যদি বই কেনেন, তাহলে ফ্রাঁসের কথা মতো মাছির মতো সে চোখও পেয়ে যাবে, কারণ বই পড়লে তার জ্ঞান বাড়বে। আর রাসেলের মতো এক গাদা নতুন ভুবন সৃষ্টি করে ফেলবে। রাসেল বলেছিল একটা নতুন ভুবন সৃষ্টি করার কথা। ঠিক আছে, এখানে বই পড়লে একটা নতুন ভুবন সৃষ্টি করে ফেলতে পারবে। ভেবে চিনতে অগ্রপশ্চাৎ বিবেচনা করে বই কেনে সংসারী লোক। পাঠক বই কেনে প্রথমটায় দাঁত মুখ খিচিয়ে, পাঠক বলতে মানে সাহিত্যপ্রেমী পাঠকরা বই কেনে প্রথমটা দাঁত মুখ খিচিয়ে, তারপর তারপর চেখে সুখ করে করে, প্রথমটা দাঁত মুখ খিচিয়ে মানে সাহিত্যপ্রেমী মানুষেরা বই কিনে ফেলে, তারপরে চেখে দেখে কোনটাতে সে সুখ পাবে কিনলে সেটা, এবং সর্বশেষে সে কেনে খ্যাপার মতন এবং চুর হয়ে থাকে তার মধ্যেখানে। এবং চুর হয়ে থাকা মানে নেশায় যেমন মানুষ চুর হয়ে থাকে, ঠিক আছে, সেটাকে বলছে। অর্থাৎ নেশার মধ্যে একটা ঘোরের মধ্যে হয়ে থাকে তার এই বই পড়ার মধ্যে দিয়ে। আচ্ছা, এই একমাত্র ব্যসন এখানে এই একমাত্র ব্যসন, একমাত্র নেশা, যার দরুন সকালবেলা চোখের সামনে সার গোলাপি হাতি দেখতে হয় না, লিভার পচে পটল তুলতে হয় না। এখানে বলছে বই পড়ার নেশাটা হচ্ছে এমন একটা নেশা যে নেশাটা ক্ষতি করে না। অর্থাৎ আমরা যে আমাদের মানে জীবনে মানুষ যে নেশা করে, ঠিক আছে, মদের দ্বারা আসক্তি হচ্ছে, তামাকের দ্বারা আসক্তি হচ্ছে, এই নেশাগুলো মানুষের জীবনে ক্ষতি করছে। কিন্তু বই পড়লে, বইয়ের মধ্যে ডুবে থাকলে সেখানে লিভার পচে পটল হয় না, আর কি সকালবেলা সামনে সার গোলাপি হাতিও দেখতে হয় না, মানে এটা দেখতে কি ওটা দেখতে ভুল দেখতে হয় না। ঠিক আছে, আমি নিজে কি করি লেখক মানে প্রাবন্ধিক নিজে কি করেন সেটা বলছেন। আমি একাধারে প্রডিউসার এবং কনজিউমার। তা আমাকে অর্থাৎ মানে আমি প্রডিউসার মানে হচ্ছে কি আমি সৃষ্টি করছি আর কি, প্রডিউস করছি, আবার নিজেই আবার সেটাকে কিনছি, এরকম ব্যাপার আর কি। হচ্ছে কি, হ্যাঁ, তামাকের মিক্সচারে দিয়ে আমি নিজেই সিগারেট বানাই, প্রডিউসার, এবং সেটি খেয়ে নিজেই কনজিউমার। আরও বুঝিয়ে বলতে হবে আমি একখানা বই প্রডিউস করি, কেউ কেনে না বলে আমি কনজিউমার, অর্থাৎ নিজেই মাঝে মাঝে কিনি। বলছে এই কথাটা বলতে যেমন সিগারেট যে বানায় সেই খাচ্ছি, যদি আমি সিগারেট বানাই সিগারেট আমিই খাই, সেরকমই এটা ভেঙে বলতে গেলে আমিই লিখি, আমার বই আমিই লিখি, মাঝে মাঝে আমিই কিনি, কেউ কেনে না বলে। ঠিক আছে, এটাই বোঝানোর চেষ্টা করছে। মার্ক টুয়েনের লাইব্রেরিখানা নাকি দেখবার মতন ছিলেন। মার্ক টুয়েন, এই আরেকজনের নাম মার্ক টুয়েন। খুব ভালো করে দেখো, এটা বোঝানোর আগে, এটা পড়ার আগে আমি আগে জেনে নেব মার্ক টুয়েন কে ছিলেন। খুব ভালো করে দেখবে, মার্ক টুয়েন ছিলেন একজন প্রখ্যাত আমেরিকান লেখক, রম্যবিদ ও ভাষাকর। কি বললাম? মার্ক টুয়েন ছিলেন একজন প্রখ্যাত আমেরিকান লেখক, রম্যবিদ ও ভাষাকর। তার লেখায় হাস্যরস, সমাজ সমালোচনা ও মানব চরিত্রের বাস্তব চিত্র গভীরভাবে ফুটে উঠেছে। তাই কি বললাম, তার লেখায় হাস্যরস, সমাজ সমালোচনা ও মানব চরিত্রের বাস্তব চিত্র গভীরভাবে ফুটে uঠেছে। তিনি বাস্তবধর্মী সাহিত্যের একজন অগ্রদূত হিসেবে বিবেচিত হন। তিনি বাস্তবধর্মী সাহিত্যের একজন অগ্রদূত হিসেবে বিবেচিত হন। কে? মার্ক টুয়েন। মনে থাকবে। এবারে কি বলছে? মার্ক টুয়েনের লাইব্রেরিখানা নাকি দেখবার মতন ছিল। মেঝে থেকে ছাদ পর্যন্ত বই, শুধু বই। এমনকি
কার্পেটের উপরেও গাদা গাদা বই স্তূপীকৃত হয়ে পড়ে থাকতো, পা ফেলা ভার। এক বন্ধু তাই মার্ক টুয়েনকে বললেন, বইগুলো নষ্ট হচ্ছে, গোটা কয়েক সেলফ জোগাড় করছো না কেন? মার্ক টুয়েন তার লাইব্রেরির মধ্যে বইগুলো একদম গাদা গাদাভাবে এখানে ওখানে পড়ে রয়েছে, ঠিক আছে, মানে মেঝেতে বই, ছাতে বই, শুধু বই আর বই চারদিকে। তাই তার একটা বন্ধু তাকে একসময় বলেছিল যে বইগুলো নষ্ট হচ্ছে, একটা সেলফ জোগাড় করছো না কেন? মার্ক টুয়েন খানিকক্ষণ মাথা নিচু করে ঘাড় চুলকে বললেন, ভাই বলছো ঠিকই, কিন্তু লাইব্রেরিটা যে কায়দায় গড়ে তুলেছি, সেলফ তো আর সে কায়দায় জোগাড় করতে পারি নে। সেলফ তো আর বন্ধু বান্ধবের কাছ থেকে ধার চাওয়া যায় না। মানে লাইব্রেরিটা সে বইগুলো সে এর কাছ থেকে ওর কাছ থেকে ধার করে, এর থেকে ওর থেকে নিয়ে বইগুলো সে জোগাড় করেছে। কিন্তু সেলফ, যেগুলো বইটা রাখার জন্য সেলফ, যে এটা তো আর কারোর কাছ থেকে ধার চাইতে পাওয়া যায় না, ধার চাওয়া যায় না, না এটা বলছে। শুধু মার্ক টুয়েন নয়, মার্ক টুয়েন না, দুনিয়ার অধিকাংশ লোকই লাইব্রেরি গড়ে তোলে কিন্তু বই কিনে, আর কিছু বই বন্ধুবান্ধবের কাছ থেকে ধার নেয় ফেরত না দিয়ে। খুব গুরুত্বপূর্ণ কথা বলছে। কিছু মানুষ রয়েছে দুনিয়ায় যারা লাইব্রেরি গড়ে তোলে বই কিনে, আর কিছু বই সেই লাইব্রেরির মধ্যে ঢুকিয়ে দেয় যেগুলো বন্ধুবান্ধবদের কাছ থেকে ধার নিয়েছিল কিন্তু ফেরত দেয়নি। যে মানুষ পরের জিনিস গলা কেটে ফেললেও ছোবে না, সেই লোকই দেখা যায় বইয়ের বেলায় সর্বপ্রকার বিবেক বিবর্জিত। আর তার কারণটা কি? অর্থাৎ কি বলছে, যে মানুষ বলে যে আমি পরের জিনিস ধরি না, পরের জিনিস ছোবো না, কিন্তু বইয়ের বেলায় সে পরের জিনিসটাই নিজের লাইব্রেরিতে রেখে দিয়েছে, এখানে তার বিবেকটা বিবর্জিত হচ্ছে না কি? তার কারণটা কি? আর এক আরব পণ্ডিতের লেখাতে সমস্যাটার সমাধান পেলুম। কি বলছে? এক আরব পণ্ডিতের কি লেখার মধ্যে দিয়ে প্রাবন্ধিক এই সমস্যার সমাধান পাচ্ছে? পণ্ডিত কি লিখেছেন? ধনীরা বলে পয়সা কামানো দুর্নীতিতে সবচেয়ে কঠিন কর্ম। এই দুর্নীতি বলছি, দুনিয়াতে, সরি, ধনীরা বলে পয়সা কামানো দুনিয়াতে সবচেয়ে কঠিন কর্ম, কিন্তু জ্ঞানীরা বলেন না, জ্ঞানার্জন সবচেয়ে শক্ত কাজ। আচ্ছা, ধনী আর জ্ঞানীর মধ্যে একটা তর্ক। ধনীরা কি বলছে? পয়সা কামানো দুনিয়াতে সবচেয়ে কঠিন কর্ম, আর জ্ঞানীরা বলছে জ্ঞান অর্জন করা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। এখন প্রশ্ন, কার দাবিটা ঠিক, ধনী না জ্ঞানী? আমি নিজে জ্ঞানের সন্ধানে ফিরি, কাজেই আমার পক্ষে নিরপেক্ষ হওয়া কঠিন। লেখক বলছেন আমি তো নিজেই জ্ঞানের সন্ধানে ফিরি, আমি তো জ্ঞান আহরণ করছি এখান থেকে ওখান থেকে, তাই আমার পক্ষে নিরপেক্ষ হওয়াটা কঠিন। তবে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, সেইটে আমি বিচক্ষণজনের চক্ষুগোচর করতে চাই। লেখক বলছেন আমি একটা জিনিস লক্ষ্য করেছি, সেটা আমি সবার চক্ষু বিচক্ষণজনের, মানে যারা মানে বিচক্ষণ মানুষ, তাদের চক্ষুগোচর করতে চাই, মানে তাদের চোখের সামনে নিয়ে আসতে চাই। ধনীর মেহনতের ফল হলো টাকা। সে ফল যদি কেউ জ্ঞানীর হাতে তুলে দেয়, তবে তিনি সেটা পরমানন্দে কাজে লাগান, এবং শুধু তাই নয়, অধিকাংশ সময় দেখা যায় জ্ঞানীরা পয়সা পেলে খরচ করতে পারেন ধনীদের চেয়ে অনেক ভালো পথে, ঢের উত্তম পদ্ধতিতে। এখানে কি বলছেন? ধনীর কষ্টের ফল কি হচ্ছে? টাকা। সেই ফল যদি কোনো জ্ঞানীর হাতে তুলে দেওয়া হয়, তাহলে দেখা যায় জ্ঞানী ব্যক্তিটি খুব পরমানন্দে এবং তার জ্ঞানীকে কাজে লাগিয়ে সেই টাকাটা সে উত্তম খাতে বা খুব ভালোভাবে, একটা ধনী মানুষের চেয়েও খুব ভালোভাবে সেটাকে কিন্তু কাজে লাগাতে পারে উত্তম পদ্ধতিতে। পক্ষান্তরে জ্ঞানচর্চার ফল সঞ্চিত থাকে পুস্তক রাজিতে, এবং এর ফলাফলটা কি দেখা যায়? পুস্তকের মধ্যে সেই জ্ঞানচর্চার ফলটা সঞ্চিত হয়ে রয়েছে, এবং যে ফল ধনীদের হাতে গায়ে পড়ে তুলে ধরলেও তারা তার ব্যবহার করতে জানে না, বই পড়তে পারে না। কিন্তু টাকা থাকলেই ধনীরা
একটা জ্ঞানী মানুষের মতন সেটাকে ব্যবহার করতে পারে না, বা তারা বই পড়তে জানে না। এখানে কিন্তু জ্ঞানী এবং ধনীর মধ্যে যদি তর্ক হয়, ঠিক আছে, এবং জ্ঞানার্জন শক্ত না ধন উপার্জন করা শক্ত, সেদিক থেকে কিন্তু জ্ঞানার্জনকেই মানে সব থেকে শক্ত কাজ, এবং সেটাই সফলভাবে লেখক কিন্তু এখানে উপস্থাপন করেছেন। আরব পণ্ডিত এই বক্তব্য শেষ করেছেন কিউইডি দিয়ে। অতএব সপ্রমাণ হলো জ্ঞানার্জন ধনার্জনের চেয়ে মহত্তর। এই আন্ডারলাইন করে রাখো, এটা জ্ঞানার্জন হলো ধনার্জনের চেয়ে মহত্তর। তাই প্রকৃত মানুষ জ্ঞানের বাহন পুস্তক জোগাড় করার জন্য অকাতরে অর্থ ব্যয় করে, একমাত্র বাংলাদেশ ছাড়া। কি বলছে? প্রকৃত মানুষ, যারা প্রকৃত মানুষ হয় তারা জ্ঞান অর্জনের জন্য প্রচুর অর্থ ব্যয় করে, পুস্তক ক্রয় করে না কারা? একমাত্র বাংলাদেশের মানুষেরাই করে না। সেই দিন তাই নিয়ে শোক প্রকাশ করতে আমার জনৈক বন্ধু একটি গল্প বললেন। কি বললেন? সেই দিন তাই নিয়ে, মানে এই যে বাংলাদেশের মানুষেরা যে মানে বই কেনে না, ঠিক আছে, এটা নিয়েই শোক প্রকাশ করতে গিয়ে আমার জনৈক বন্ধু একটি গল্প বললেন। লেখকের এই প্রাবন্ধিকের জনৈক বন্ধু একটা গল্প বলেছেন। কি গল্প বলেছেন? এক ড্রয়িং রুম বিহারিণী গিয়েছেন বাজারে স্বামীর জন্মদিনের জন্য সওগাত কিনতে। ঠিক আছে, মানে কি বলবো, মানে এক ড্রয়িং রুম বিহারিণী বলতে এখানে কি ইসাকে বোঝানো হয়েছে আর কি, একটা স্ত্রী, ঠিক আছে, একটা ঘরের স্ত্রী তার স্বামীর জন্য জন্মদিনের উপহার দেবেন, সওগাত মানে উপহার দেবেন, সেই জন্য বাজারে গিয়েছেন। দোকানদার এটা দেখায়, সেটা শোখায়, এটা নাড়ে, সেটা কাড়ে, কিন্তু গর্বিণী ধনীর কিছুর তার মনঃপূত হয় না। কিন্তু সেই মানে ধনী মানুষটির বলতে ধনীর সেই স্ত্রীটির, ঠিক আছে, সেই মহিলাটির কোনো কিছুই পছন্দ হয় না, মনের মতো হয় না। সব কিছুই তার স্বামীর ভাণ্ডারে রয়েছে। দোকানদার বাজারে গেছে, দোকানদার যাই দেখায় সেটাই তার স্বামীর কাছে রয়েছে, ঠিক আছে। শেষটায় দোকানদার নিরাশ হয়ে বলেন, তবে একখানা ভালো বই দিলে হয় না? শেষে দোকানদার বলছে, তাহলে একটা ভালো বই দিয়ে দিন, বই দিলে হয় না? গরবিনী নাসিকা কুঞ্চিত করে বলেন, কি বলছেন? তিনি নাক সিটকে কি বলছেন যে সেও তো একখানা রয়েছে। বলছে বইও তো একখানা রয়েছে, মানে তার স্বামীর কাছে একখানা বই আছে, ওই একখানা বই নিয়েই তার স্বামী সন্তুষ্ট, সে যে আরও বই কিনতে পারা যায়, কিনলে যে আরও জ্ঞান বাড়তে পারে, সেটা কিন্তু তার মনের মধ্যে কাজ করছে না। বলছে বইটাও তো তার কাছে একখানা আছে, ঠিক আছে, কি বই আছে কি বই নেই সেটা দেখছে না। বলছে বইটাও তো তার কাছে একখানা আছে, সব কিছুই তার কাছে আছে, বইখানাও তো তার একখানা আছে। যেমন স্ত্রী তেমন স্বামী, একখানা বই তাদের পক্ষে যথেষ্ট। তাই এই কথাটা বলছে যে যেমন স্ত্রী তেমন স্বামী, একখানা বই তাদের পক্ষে যথেষ্ট। অথচ এই বই জিনিসটার প্রতি সম্মান করতে জানে ফ্রান্স। কি বলছে? অথচ মানে বাংলাদেশে মানুষেরা যে জিনিসটাকে গুরুত্ব এতটা দেয় না, সেইটাকে কিন্তু বিশেষ করে সম্মান করতে জানে ফ্রান্স। কাউকে মোক্ষম মারাত্মক অপমান করতে হলেও তারা ওই জিনিস দিয়েই করে। মনে করুন অপমান সবচেয়ে বেশি ভক্তি ভালোবাসা দেশের জন্য, মনে করুন আপনার সবচেয়ে ভক্তি ভালোবাসা দেশের জন্য। তাই যদি কেউ আপনাকে ডাহা বেজ্জত করতে চায়, তবে সে অপমান করবে আপনার দেশকে। নিজের অপমান আপনি হয়তো মনে মনে 50 গুণ নিয়ে সরে যাবেন, কিন্তু দেশের অপমান আপনাকে দংশন করবে বহুদিন ধরে। এখানে কি বলছে যে ফ্রান্স কি করে, যে যদি কাউকে অপমান করতে হয়, বেজ্জত করতে হয়, তাকে ডিরেক্ট না করে সে কিন্তু তার মানে তার ভক্তি এবং ভালোবাসার জায়গায় এসে অপমান করে।
যদি কেউ কাউকে ডাহা বেজ্জত করতে চায় বা অপমান করতে চায়, সে তার দেশকে অপমান করে। যদি সে আপনাকে ডিরেক্ট অপমান করে নিজে, বা কেউ যদি কাউকে অপমান করে, তাহলে সেই অপমান 50 গুণ হয়তো তার গায়ে লাগবে, কিন্তু সরে যাবে। কিন্তু দেশকে নিয়ে যদি কেউ অপমান করে, সেটা কিন্তু তার কাছে এমনভাবে দংশন করবে যেটা তার বহুদিন তার মধ্যে থেকে যাবে। ঠিক আছে? আদ্রেজিদের মেলার বন্ধু বান্ধব ছিলেন, মানে প্রচুর বন্ধু বান্ধব ছিলেন আদ্রেজিদ কে ছিলেন এটাও আমাদের জানতে লাগবে। খুব ভালো করে দেখে নাও যে এটাও কিন্তু আমাদের পরীক্ষায় মানে 2 নম্বরের কোশ্চেন আসতে পারে। আদ্রেজিদ কে ছিলেন? ঠিক আছে, আদ্রেজিদ ছিলেন একজন খ্যাতনামা ফরাসি সাহিত্যিক ও নোবেল পুরস্কারপ্রাপ্ত লেখক। কি বললাম? আদ্রেজিদ ছিলেন একজন খ্যাতনামা ফরাসি সাহিত্যিক ও নোবেল পুরস্কারপ্রাপ্ত লেখক। তিনি মানব চেতনাকে গভীরভাবে অনুসন্ধান করেছেন এবং ব্যক্তি স্বাধীনতা, নৈতিক দ্বন্দ্ব ও আত্মানুসন্ধানের বিষয়গুলোর তার রচনায় প্রধান প্রকাশ পেয়েছে। তাহলে কি বললাম? ব্যক্তি স্বাধীনতা, নৈতিক দ্বন্দ্ব ও আত্মানুসন্ধানের বিষয়গুলো তার রচনায় প্রধানত প্রকাশ পেয়েছে। 1947 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। 1947 সালে সাহিত্যে তিনি নোবেল পুরস্কার লাভ করেছিলেন। ঠিক আছে? কি বলছে? আদ্রেজিদের মেলা বন্ধু বান্ধব ছিলেন, অধিকাংশই নামকরা লেখক। জিদ রুশিয়া থেকে ফিরে এসে সোভিয়েত রাজ্যের বিরুদ্ধে একখানা প্রাণঘাতী কেতাব ছাড়েন। কি বলছেন? যে তার অনেক বন্ধু বান্ধব ছিলেন। জিদ কি করেছেন? রুশিয়া থেকে ফিরে এসে গিয়ে সোভিয়েত রাজ্যের বিরুদ্ধে একখানা প্রাণঘাতী কেতাব ছাড়েন। প্যারিসের স্তালিনিয়ারা তখন লাগলো জিদের পিছনে, গালি গালাজ কটু বাক্য করে জিদের প্রাণ অতিষ্ঠ করে তুলল। কিন্তু আশ্চর্য, জিদের লেখক বন্ধুদের অধিকাংশই চুপ করে সব কিছু শুনে গেলেন, জিদের হয়ে লড়লেন না। জিদের জিগরে জোর চোট লাগলো। তিনি স্থির করলেন এদের একটা শিক্ষা দিতে হবে। এখানে কি হয়েছে ব্যাপারটা? জিদ রুশিয়া থেকে ফিরে এসে সোভিয়েত রাজ্যের বিরুদ্ধে একখানা প্রাণঘাতী কেতাব ছাড়লেন। ঠিক আছে? সোভিয়েত রাজ্যের বিরুদ্ধে একখানা প্রাণঘাতী কেতাব ছাড়ার ফলে প্যারিসের স্তালিনিয়ারা তখন জিদের পিছনে লেগে গেল, তাকে গালিগালাজ করলো, কটুবাক্য করলো, হ্যাঁ, একদম তার প্রাণটাকে অতিষ্ঠ করে তুলেছিল। কিন্তু আশ্চর্য, জিদের যে সমস্ত তার অনেক বন্ধুবান্ধব ছিল, তার যে সমস্ত নিকট বন্ধুবান্ধবেরা ছিল, তারা সব কিছু শুনলো কিন্তু চুপ করে রইল, জিদের হয়ে কেউ লড়ল না। জিদের এটা খুব মনের মধ্যে চোট লাগলো। তিনি স্থির করলেন এদের একটা শিক্ষা দিতে হবে। লাইনটা আন্ডারলাইন করে রাখো। কাগজে বিজ্ঞাপন বেরোলো, জিদ তার লাইব্রেরিখানা নিলামে বেচে দেবেন বলে মনস্থির করেছেন। কিভাবে তিনি এই শিক্ষাটা দিচ্ছেন দেখো। জিদ একটা কী করলেন? কাগজে বিজ্ঞাপন দিলেন। বিজ্ঞাপনে কী লিখলেন? তার লাইব্রেরিখানা তিনি নিলামে বেচে দেবেন বলে মনস্থির করলেন। প্যারিস খবর শুনে প্রথমত মূর্ছা গেল, কিন্তু সম্বিতে ফেরা মাত্রই গিয়ে মুক্তকচ্ছ হয়ে ছুটলো নিকামখানার দিকে। অর্থাৎ প্রথমে প্যারিস কথাটা শুনে অবাক হয়ে গেল, ঠিক আছে, মূর্ছা যাওয়ার মতো অজ্ঞান হয়ে গেল প্যারিস। আর কি জিদ তার লাইব্রেরিটা বেছে দিচ্ছে, এটা হতে পারে? যার লাইব্রেরিতে এত বই। তারপরে প্রথমে শুনে এটা অবাক হয়ে গেল। তারপরে যখন তারা সম্বিত ফিরে পেল, জ্ঞান ফিরে পেল, মূর্ছা গেল অজ্ঞান হয়ে গেল, যখন তারা জ্ঞান ফিরে পেল, তখন কিন্তু তারা কি করলো? ছুটলো লাইব্রেরিটা থেকে বইগুলোকে, ওখানে নিলাম হবে বইগুলো, ঠিক আছে, লাইব্রেরিতে নিলাম হবে, সেই জন্য তারা ছুটলো। সেখানে গিয়ে অবস্থা দেখে সকলেই চক্ষু স্থির। কি কেন সবার চক্ষু স্থির হয়ে গেল?
যেসব লেখক জিদের হয়ে লড়েনি তাদের যেসব বই তার জিদকে স্বাক্ষরসহ উপহার দিয়েছিলেন, জিদ মাত্র সেগুলোকেই নিলামে চড়িয়েছে। জিদ শুধু জঞ্জালি বেছে ফেলেছেন। তাহলে কি বেছে ফেলছেন? জিদ কি মনে করেছেন যে আমার যখন খারাপ সময় ছিল, আমার পেছনে যখন এত লোকে লেগেছিল, তখন আমার প্রিয় বন্ধুবান্ধবরা কেউই কিন্তু আমার পাশে দাঁড়ায়নি, কেউই আমার হয়ে একটা কথা বলেনি। তাই সেই বন্ধুবান্ধবরা জিদকে যে বইগুলো দিয়েছিল, তাদের বইগুলো দিয়েছিল, লেখক বন্ধুবান্ধবরা নিজের স্বাক্ষর করে, নিজের সই করে যে বইগুলো জিদকে উপহার দিয়েছিল, যখন লাইব্রেরিটা নিলাম হচ্ছে, তখন জিদ শুধুমাত্র তাদের লেখা বইগুলোকেই নিলামে চড়িয়েছে। জিদ মনে করেছে সেই বন্ধুবান্ধবের বই তার লাইব্রেরিতে থাকা জঞ্জালের মতন, তাই সেগুলোকে সে সরিয়ে দিতে চাইছে। এইভাবেই কিন্তু সে শিক্ষা দিয়েছিল সেই সমস্ত তার লেখক বন্ধুবান্ধবদের। ঠিক আছে? প্যারিসের লোক তখন যে অট্টহাস্য ছেড়েছিল, সেটা আমি ভূমধ্যসাগরের মধ্যিখানে জাহাজে বসে শুনতে পেয়েছিলাম। অর্থাৎ প্যারিসের লোক তখন যেভাবে অট্টহাসি করেছিল, সেই অট্টহাসিটা লেখক তখন শুনেছিল কোথায়? ভূমধ্যসাগরের জাহাজে বসে। তখন লেখক ভূমধ্যসাগরের মাঝখানে জাহাজে বসেছিলেন। কারণ খবরটা গুরুত্ব বিবেচনা করে রয়টার সেটা বেতারে ছড়িয়ে দিলেন। ঠিক আছে? কারণ খবরটার গুরুত্ব বিবেচনা করে রয়টারকে, এখানে কিন্তু রয়টার সম্পর্কে একটু জানতে হবে। রয়টার সেটা বেতারে ছড়িয়ে দিয়েছেন। রয়টার একটা আন্তর্জাতিক সংবাদ সংস্থার নাম। ঠিক আছে? মনে থাকবে রয়টার বলতে কি বোঝো, পরীক্ষায় লাইনটা তুলে কোশ্চেন আসতে পারে এবং দিতে পারে রয়টার বলতে কি বোঝো। রয়টার একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থার নাম, যার পুরো নাম থমাস রয়টার। এটি 1851 সালে পল রয়টার প্রতিষ্ঠা করেন। এই সংস্থাটি বিশ্বব্যাপী সংবাদ সংগ্রহ ও প্রচারের জন্য পরিচিত এবং অন্যতম নির্ভরযোগ্য সংবাদ উৎস হিসেবে বিবেচিত হয়। তাহলে কি বললাম? রয়টার একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থার নাম, যার পুরো নাম যার পুরো নাম থমসন রয়টার। এটি 1851 সালে পল রয়টার প্রতিষ্ঠা করেন। এই সংস্থাটি বিশ্বব্যাপী সংবাদ সংগ্রহ ও প্রচারের জন্য পরিচিত এবং অন্যতম নির্ভরযোগ্য সংবাদ উৎস হিসেবে বিবেচিত হয়। ঠিক আছে? তাহলে অর্থাৎ এই যে ভূমধ্যসাগরের মাঝখানে বসে লেখক শুনতে পেয়েছিলেন প্যারিসের লোক তখন যে অট্টহাসি করেছিল, এবং সেই সংবাদটার গুরুত্ব বিবেচনা করে রয়টার মানে এই আন্তর্জাতিক সংবাদ সংস্থার মাধ্যমে সেটা বেতারে ছড়িয়ে দেওয়া হয়েছিল। জাহাজে টাইপ করা 100 লাইনি দৈনিক কাগজ সেটা সাড়ম্বরে প্রকাশ করেছিল। জাহাজে টাইপ করা 100 লাইনি দৈনিক কাগজ সেটা সাড়ম্বরে প্রকাশ করেছিল। ঠিক আছে? অপমানিত লেখকেরা তিন ডবল দামে আপন বই লোক পাঠিয়ে তড়িঘড়ি কিনিয়ে নিয়েছিলেন। অপমানিত লেখকেরা মানে ওগুলো তখন তো কি করেছিল, সে কে যেন, এখানে কার কথা বলছিলাম আমি, জিদ। হ্যাঁ, ও তো তার বইগুলো মানে ওর সব প্রিয় বন্ধুবান্ধবের বইগুলো কি করেছিল, নিলামে বেচে দিয়েছিল। ঠিক আছে? তখন অপমানিত লেখকেরা যাদের বই মানে নিলামে চড়িয়েছিল, তারা তখন ডবল দামে আপন বই লোক পাঠিয়ে তড়িঘড়ি কিনে নিয়েছিল। যত কম লোকে কেনাকাটায় খবরটা জানতে পারে ততই মঙ্গল। বাংলাদেশে নাকি একবার এরকম টিকিট বিক্রি হয়েছিল। এটা একটা কৌতুক করেই কথাটা বলেছে। অর্থাৎ তড়িঘড়ি করে মানে আপন বইগুলো বেশি দাম দিয়ে তখন তারা কিনে নিয়েছিল। ঠিক আছে? যত কম লোকে যত জানতে পারে তাহলে ততই তাদের বদনামটা কম হবে।
শুনতে পাই এরা নাকি জিতকে কখনো ক্ষমা করেননি, কারণ জিত যে এরকম একটা কাজ করেছিল এই জন্য জিতকে তারা নাকি কখনো ক্ষমা করেনি। আর কত বলবো, বাঙালি কি চেতনা হবে? আর বলছে আর কত বলবো, বাঙালির কি চেতনা হবে? তাও বুঝতুম যদি বাঙালির জ্ঞান তৃষ্ণা না থাকতো। আমাদের যে বেদনাটা এইখানে, বাঙালি যদি হটেনটট হতো তবে কোনো দুঃখ ছিল না। কি বলছে এখানে? এখানে আরেকটা কথা ভালো করে দেখো, হটেনটট, ঠিক আছে? বলছে আরও তাও বুঝতাম যদি বাঙালির জ্ঞান তৃষ্ণা না থাকতো। বাঙালির তো জ্ঞান তৃষ্ণা আছে, বাঙালি জানতে চায়, ঠিক আছে, জ্ঞান অর্জন করতে চায়, বুঝতে চায়, সবই চায়, ঠিক আছে, কিন্তু বই কিনে পড়তে চায় না। বাঙালির জ্ঞান তৃষ্ণা তো আছে। আমাদের বেদনাটা এইখানে, বাঙালি যদি হটেনটট হতো তবে কোনো দুঃখ ছিল না। হটেনটট কথাটার অর্থ হচ্ছে বর্ণ বিদ্বেষমূলক বা অবমাননাকর, এরকম কিছু বোঝানোর জন্য হটেনটট কথাটা ব্যবহার করা হয়, ঠিক আছে? বাঙালি যদি হটেনটট হতো তবে কোনো দুঃখ ছিল না। বাঙালি বর্ণ বিদ্বেষমূলকও নয়, অবমাননাকর ব্যক্তিও নয়, ঠিক আছে? সেই জন্যই লেখকের দুঃখটা রয়েছে। এরকম অদ্ভুত সংমিশ্রণ আমি ভূভারতের কোথাও দেখিনি। জ্ঞান তৃষ্ণা তার প্রবল, কিন্তু বই কেনার বেলায় সে অবলা। সে জানতে চায়, অজানাকে জানতে, অচেনাকে চিনতে, জ্ঞান আহরণ করতে বাঙালি প্রচুর পরিমাণে চায়, কিন্তু বই কেনার সময় তার অবলা, মানে ইচ্ছা থাকে না। আবার কোনো বেশরম বলে বাঙালির পয়সার অভাব। বেশরম মানে লজ্জাহীনভাবে কোনো জায়গায় মানুষ বলে যে বাঙালির পয়সার অভাব। বটে, কোথায় দাঁড়িয়ে বলছে লোকটা এ কথা? ফুটবল মাঠের সামনে দাঁড়িয়ে, না সিনেমার টিকিট কাটার কিউই থেকে? এখানে বলছে বাঙালির যে পয়সার অভাব, বাঙালি যে বই কিনতে পারছে না, তার পয়সার অভাব। লোকটা কোথায় দাঁড়িয়ে বলছে এটা? ফুটবল মাঠের সামনে খেলা দেখার সময় তো প্রচুর টাকা খরচা করে বাঙালি খেলা দেখতে পারে টিকিট কেটে, বা আবার সিনেমার টিকিট কাটার কিউই থেকে। কিউই কথাটার অর্থ হচ্ছে লাইন থেকে, টিকিট কাটার লাইন থেকে দাঁড়িয়ে এরকম কথা বলছে। মানে মানুষ টিকিট কেটে সিনেমা দেখতে পারে, টিকিট কেটে খেলা দেখতে পারে, সমস্ত শখ আহ্লাদ সব কিছুই করতে পারে, কিন্তু বইটা কিনতে পারে না, এটাই আর কি। কিউই কথার অর্থ হচ্ছে কিন্তু লাইন, ঠিক আছে? থাক আমাকে খামোকা চটাবেন না। বৃষ্টির দিন, খুশ গল্প লিখব বলে কলম ধরেছিলাম, তাই দিয়ে লেখাটা শেষ করি। গল্পটা সকলেই জানেন, কিন্তু তার গূঢ়ার্থ মাত্র কাল বুঝতে পেরেছি। আরব্য উপন্যাসের গল্প। লেখক এখানে বলছেন একটা গল্প লিখব বলে বৃষ্টির দিন, অর্থাৎ যেদিন বই পড়া প্রবন্ধটা লেখক লিখছেন সেদিনটা ছিল বৃষ্টির দিন। লেখক একটা খুশির গল্প লিখবে বলেই চিন্তাভাবনা করেছিল, এবং সেই গল্পটাই এখানে তিনি তুলে ধরতে চাইছেন। অবশ্যই এটা একটা আরব্য উপন্যাসের গল্প। এবারে একটা কথা বলি, এই যে গল্পটা লেখক বলেছেন, এই গল্পটা বলে লেখক রসিকতা করে এমন কিছুই বলছেন যে এই গল্পটা বাঙালি জানে বলেই হয়তো বইটা কেনে না। গল্পের কাহিনীটা হচ্ছে এরকমই যে এই গল্পটা জানে বলেই হয়তো বইটা কেনে না। এখানে গল্পটা কি? গল্পটা দেখো, লিখেছে এক রাজা তার হেকিমের একখানা বই কিছুতেই বাগাতে না পেরে তাকে খুন করেন। আচ্ছা, হেকিম বলতে কি বোঝো? হেকিম বলতে কি বোঝানো হয়েছে এখানে? হেকিম হচ্ছে মানে যিনি মানে চিকিৎসক আর কি, ঠিক আছে? হেকিম শব্দটি হচ্ছে আরবি শব্দ উৎস থেকে এসেছে, যার অর্থ হচ্ছে চিকিৎসক বা বৈদ্য, বিশেষত যিনি চিকিৎসা পদ্ধতিতে পারদর্শী আর কি। আর রাজার হেকিম কথাটার অর্থ হলো রাজদরবারের চিকিৎসক বা রাজ চিকিৎসক। হ্যাঁ, সুতরাং রাজার হেকিম বলতে এখানে বোঝানো হয়েছে এমন একজন চিকিৎসক যিনি রাজপরিবার বা রাজদরবারের জন্য নিয়োজিত থাকেন এবং রাজাকে চিকিৎসা সেবা দেন, ঠিক আছে? একে বলছে রাজ হেকিম। এখানে একজন রাজার হেকিমের একখানা বই ছিল, ঠিক আছে, এবং সেই বইটা রাজা বাগাতে চাইছে এবং কিছুতেই হেকিমের কাছ থেকে সেই বইটা বাগাতে পারছে না। তাই রাজা কি করেছে?
হেকিমকে খুন করে। না পেরে রাজা একদিন হেকিমকে খুন করে। বই হস্তগত হলো রাজার। হেকিমকে খুন করার পর রাজা বইটা পেল। রাজার বাহ্যক জ্ঞান হারিয়ে বইখানা পড়ছে, মানে রাজা জ্ঞান শূন্য হয়ে সেই হেকিমের সেই বইখানা পড়ছে। কিন্তু পাতায় পাতায় এমনি জুড়ে গিয়েছে যে রাজা বারবার আঙুল দিয়ে মুখ থেকে থুতু নিয়ে জোড়া ছাড়িয়ে পাতা উল্টাচ্ছে। এবারে রাজা যে বইখানা পড়ছে সেই বইখানার পাতা, একটা পাতার সঙ্গে আরেকটা পাতা লেগে গেছে। রাজা কি করছে, বারবার মুখ থেকে থুতু নিয়ে বারবার পাতা ছাড়িয়ে ছাড়িয়ে, জোড়া পাতাটা ছাড়িয়ে ছাড়িয়ে বইখানা পড়ছে। ঠিক আছে, পাতা উল্টাচ্ছে এবং পড়ছে। এদিকে হেকিম আপন মৃত্যুর জন্য তৈরি ছিলেন বলে প্রতিশোধের ব্যবস্থাও করে গিয়েছিলেন। রাজা যে হেকিমকে খুন করেছিল বইখানা আত্মস্থ করার জন্য, হেকিম এটা আগের থেকেই বুঝতে পেরেছিল। কোথাও হেকিম বুঝতে পেরেছিল যে রাজা তাকে খুন করতে পারে তার বইখানা নিয়ে নেওয়ার জন্য। তাই হেকিম মৃত্যুর আগেই একটা কাজ করে গেছিল প্রতিশোধ নেওয়ার জন্য। অর্থাৎ রাজা যদি হেকিমকে খুন করে তাহলে হেকিম যাতে রাজার মৃত্যুর প্রতিশোধ নিতে পারে, সেই জন্য তাকে মারার প্রতিশোধ নিতে পারে, সেই জন্য সে আগেই একটা কাজ করে গেছিল। হেকিম কি কাজ করেছিল, তিনি পাতায় পাতায় কোণের দিকে মাখিয়ে রেখে গেছিল মারাত্মক বিষ। হেকিম সেই বইয়ের মধ্যে মারাত্মক বিষ পাতার কোণায় কোণায় মাখিয়ে রেখে গেছিল। রাজার আঙুল সেই বিষ মেখে নিয়ে মুখে যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ রাজা যখন পাতাটা উল্টাচ্ছে, দুটো পাতা জোড়া জোড়া হয়ে রয়েছে, এবং রাজা তখন সেই পাতা, মানে একটা পাতা থেকে আরেকটা পাতা যেতে গেলে বারবার নিজের মুখে থুতু দিয়ে সেই পাতাটা উল্টাচ্ছে। ঠিক আছে, মানে ব্যাপারটা হচ্ছে রাজার একটা হেকিম ছিল, অর্থাৎ বৈদ্য ছিল। সেই বৈদ্যের একটা বই রাজার খুব পছন্দ ছিল। রাজা সেই বইটা পেতে চাইতো, কিন্তু হেকিমের কাছ থেকে কিছুতেই আয়ত্ত করতে পারতো না, মানে হেকিমের কাছ থেকে কিছুতেই নিতে পারছিল না। রাজা তাই কী করলো, হেকিমকে খুন করলো। আবার এদিকে মৃত্যুর আগেই হেকিম অনুমান করতে পেরেছিল যে রাজা তাকে খুন করতে পারে বইটার জন্য। হেকিম তাই কী করেছিল, রাজা যদি ওকে খুন করে তাই রাজাও যাতে শাস্তি পায়, তার জন্য হেকিম কী করেছিল, সেই বইয়ের পাতার গোড়ায়, মানে তলায় তলায় সে কী রেখে গেছিলো, বিষ লাগিয়ে রেখে গেছিলো। সেই বিষের জন্য একটা পাতার সঙ্গে আরেকটা পাতা জোড়া ছিল। তাই রাজা যখন বইটা হেকিমকে মারার পর বইটা যখন আত্মস্থ করলো, নিয়ে বইটা যখন পড়তে শুরু করলো, একটা পাতা থেকে আরেকটা পাতা উল্টানোর সময় বারবার মুখে থুতু দিয়ে দিয়ে বইটা উল্টাচ্ছে, একটা পাতা থেকে একটা পাতা, সেই বিষ হাতের মাধ্যমে থুতুর মুখে যাচ্ছে। ঠিক আছে, রাজার এই প্রতিহিংসার খবরটি হেকিম রেখে গিয়েছিলেন কেতাবের শেষ পাতায়। অর্থাৎ রাজার, মানে হেকিম এই কথাটা কেতাবের শেষ পাতায় লিখে গেছিল। অর্থাৎ এই বিষের মধ্যে, যে বইয়ের মধ্যে যে বিষ মাখানো আছে, সেটা হেকিম কেতাবের শেষ পাতায় লিখে গেছিল। সেইটে পড়বার সঙ্গে সঙ্গেই রাজার বিষবাণের ঘায়ে ঢলে পড়লেন। এবং রাজা পুরো বইটা পড়ার পর যখন শেষ পাতাটা পড়ছে, সেখানে হেকিম লিখে গেছে যে আমি জানতাম আমাকে মারতে হবে, রাজা মারবে, এবং তাই আমি বইয়ের মধ্যে পাতায় বিষ লাগিয়ে রেখে গেছি। রাজা যখন এটা পড়ার পরই রাজা বিষের দ্বারা বিষবাণে জর্জরিত হয়ে মৃত্যুর করে ঢলে পড়ল। বাঙালির বই কেনার প্রতি বৈরাগ্য দেখে মনে হয় এটা লেখক মানে ইয়ার্কি করেই বলেছেন, আর কি ঠাট্টা করেই বলেছেন, যে বাঙালি যে বই কেনে না, বাঙালির যে বই কেনার প্রতি বৈরাগ্য, এটা দেখে মনে হয় সে যেন গল্পটা জানে আর মরার ভয় বই কেনে, বই পড়া ছেড়ে দিয়েছে। লেখক মনে করেছেন যে বাঙালি বোধহয় ওই রাজা আর হেকিমের গল্পটা জানে, বাঙালিরা বোধহয় রাজা আর হেকিমের গল্পটা জানে, আর তো জানে বলেই বই কেনা এবং বই পড়া নিয়ে তারা কোনো রিস্ক নেয় না, তাই বই কেনেও না, বই পড়েও না, ওই জন্য এর থেকে বিরত থাকে। এটা ঠাট্টা করেই লেখক বলেছেন। এই ছিল আজকের আমাদের আলোচনা। খুব সুন্দর বই পড়া এই প্রবন্ধটা পঞ্চতন্ত্র প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত সৈয়দ মুস্তাফা আলীর।
খুব ভালো লাগলো। এটা আমি পুরো তোমাদের লাইন বাই লাইন ধরে আলোচনা করে দিলাম। প্রত্যেকটা যত তথ্য ছিল এই প্রবন্ধটার মধ্যে, যা যা ছিল সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে বলে দিলাম। পরের প্রশ্ন উত্তরও আলোচনা করে দেব। তোমরা এভাবেই আমার একটু পাশে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আমি রেডি করতে পারি। ঠিক আছে, আজ এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পড়াশোনায় থেকো। চলো, বাই।